দাদা, এই যে এখন স্পেসে মানুষ যাচ্ছেন, মানুষ গিয়ে সেখানে বেশ কিছুদিন থাকছেন, মানে এটাতে কতটা এফার্ট লাগে, মানে সেটা যদি একটু আপনাদের কাছ থেকে আমরা বুঝতে পারি। এফর্ট বলতে অনেকগুলো ব্যাপার আছে। প্রথম হচ্ছে যে ব্যাপারটা, সেটা প্রথম যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে পৃথিবীর মাধ্যাকর্ষণ অভিকর্ষ থেকে ছিঁড়ে বেরোনো। আমরা জানি আমাদের এই যে আমরা বসে আছি, আমরা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার ফিল করছি আমাদের যে ফোর্স। এবার আমাদের ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম স্কুল লেভেলেই, সেটাকে বলে এসকেপ ভেলোসিটি, মুক্তিবেগ বলে। সেই মুক্তিবেগ হচ্ছে কী জিনিস? মুক্তিবেগ হচ্ছে একটা মিনিমাম বা মিনিমাম ন্যূনতম একটা গতিবেগ, যেটা আমাকে পেতেই হবে, বা আমাকে মানে সেই মহাকাশযানকে, যার জন্যে সে পৃথিবীর মানে মধ্যাকর্ষণের মায়া কাটিয়ে বাইরে চলে যাবে। তো সেইটা কাটানোটা একটা বড় চ্যালেঞ্জ। সেইটার জন্যে মানুষ বহুদিন ধরে চেষ্টা করে তারপরে সেইখানে বেরোনোর ব্যাপার। তাও সেটা আমি মানে মানুষে যাওয়ার ব্যাপারটার মধ্যে আমি আসছি না, মানে কোনো একটা যন্ত্রকে যখন পাঠানো হয়, তারপর সেই প্রথম তার সাফল্য যখন তৎকালীন সোভিয়েত পেয়েছিল 1957 সালে স্পুতনিক 1কে পাঠানো, তারপরে স্পুতনিক 2কে পাঠানো হয়েছিল এতে করে। স্পুতনিক 2 যন্ত্র হিসেবে এমন কিছু নয়, কিন্তু ওই যে আমাদের অভিকর্ষ কাটিয়ে ওই বেগ, তার জন্য যে বিপুল পরিমাণ জ্বালানি, এবং জ্বালানি মানে আপনি বুঝতে পারছেন এটা দুর্ঘটনার ব্যাপার থেকে অনেক বহু দুর্ঘটনা হয়েছে, যে টেস্ট করতে গিয়েই সেখানে ব্লাস্ট হয়েছে, সমস্যা হয়েছে ইত্যাদি, সেইটা কাটিয়ে ওঠা, সেইটা একটা ব্যাপার। তারপরে তখন খুব ফান্ডামেন্টালগুলো বলছে, অগন্তি, এটা বলে শেষ করা যাবে না। দ্বিতীয় হচ্ছে ধরুন ওখানে মহাশূন্য, আমরা এই যে বসে আছি, আমরা কিন্তু একটা বায়ুর সমুদ্রে ডুবে আছি। আমরা বায়ুর একটা প্রেসার, যেটাকে আমরা বলি যে 76 সেন্টিমিটার অফ মার্কারি, এই প্রেসারে বসে আছি। বাইরে যাওয়া মানে মহাশূন্যে চলে যাওয়া। যত ওপরে যাব আমরা, যত আমরা অ্যাটমসফিয়ার থেকে আস্তে আস্তে বেরোবো, তত প্রেসার কমতে থাকবে। প্রতিটা যে যন্ত্রগুলো কাজ করছে, সে জ্বালানি হোক, যে যন্ত্রই হোক, সেটাকে এখানে শুধু কাজ করলে হবে না, সেটাকে মহাশূন্যে শূন্যর কাছাকাছি প্রেসারে গিয়েও কাজ করতে হবে। সেইটাকে একটা এনশিওর করতে হবে। বুঝতে পারছেন? মানে এগুলো খুব ফান্ডামেন্টাল চ্যালেঞ্জ, মানে বিরাট চ্যালেঞ্জ, যেগুলো আমরা এখানে বসে খুব অবভিয়াস যে প্যারামিটারগুলো, সেগুলো ওখানে নেই। সুতরাং সেইটা বিরাট ব্যাপার। তারপরে ধরুন আরেকটা দ্বিতীয় হচ্ছে মানুষ যখন যায় সেখানে, মানুষেরও সে একই সমস্যা। আমরা যেটাকে বলি আমাদের যে অভিকর্ষজ ত্বরণ সেই জিতে অভ্যস্ত। এবার মানুষ যখন যায়, সব কিছু বাদ দিলেও ধরুন অন্তত তারা যখন যাওয়ার সময়, ধরুন আমি সবার কথা ছেড়ে দিলাম, আমি স্যাটার্ন 5 রকেট, যারা 1969 সালে নীল আর্মস্ট্রংয়ের চাঁদে অ্যাপোলো 11 মিশন, তারা যখন উঠছে স্যাটার্ন 5 রকেটে চড়ে, তারা তখন কিন্তু সেই মুহূর্তে প্রায় কম বেশি 4G অনুভব করেছে রকেটের থ্রাস্টের জন্য, যে থ্রাস্ট ওই অত বড় রকেটটাকে বাইরে পাঠানো হবে। বেশ কিছুক্ষণের জন্য তারা কিন্তু 4G মানে সহজ ভাষায় বললে, যদি আমার শরীরের ওজন হয় 70 কেজি, ওরা কিন্তু 4 × 70 ফিল করেছে, সেই প্রেশারটা ফিল করেছে। তারপরে দ্বিতীয় সমস্যা কি, যাই স্পেসে বেরিয়ে চলে গেল, তারা শূন্য ওজন ফিল করছে। তারা তখন কিন্তু ভাসমান, মানে পাখির চেয়েও হালকা চড়ায়, মানে কি কোনো ওজনই নেই তার, সেরকম ফিল করছে। সেই যে ট্রানজিশনটা, এবার সেটা একটা হিউম্যান বডির পক্ষে মানে অ্যাকসেপ্ট হ্যাঁ, করতে পারাটাও খুব কঠিন ব্যাপার। শুধু মানসিক নয়, তার কারণ আমাদের শরীর তো সেইভাবে তৈরিই নয়। আমাদের পৃথিবীর ফ্রেন্ডলি প্যারামিটারগুলোই আমাদের শরীর তৈরি। এবার সেইটার জন্যে কতভাবে হৃদস্পন্দন এদিক ওদিক হতে পারে, মস্তিষ্কে রক্ত সঞ্চালন, যেগুলো নিয়ে সুনিতা উইলিয়ামসের সময় ভীষণ আলোচনা হলো, সেইগুলো একটা বিরাট ব্যাপার। তারপর যখন সে ধরুন চাঁদে পৌঁছলো, আমি একটা উদাহরণ হিসেবে চাঁদে পৌঁছলো, চাঁদের যে মহাকর্ষ অভিকর্ষ যেটা, তা হচ্ছে পৃথিবীর থেকে প্রায় 6/1 কম বেশি 6/1। সুতরাং হঠাৎ আমি যদি এখানে 60 কেজির সেই মানুষ গিয়ে নামে, সে নিজেকে একটা 6 কেজির একটা বাটখারার মতো ফিল করবে, বা 5 কেজির বাটখারার মতো ফিল করবে। সে তিরিং বিরিং করে সেখানে লাফাতে পারবে, বা আদৌ হাঁটতে সমস্যা হবে ইত্যাদি হবে, ব্যালেন্স পাওয়া যাবে না, রক্ত সঞ্চালনে সমস্যা হবে, সবগুলো হবে। এগুলো প্রচণ্ড চ্যালেঞ্জ, এবং এগুলো আমি যেগুলো খুব অবভিয়াস বললাম, এছাড়াও প্রচুর পরিমাণে টেকনিক্যাল জিনিস। আরেকটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে কমিউনিকেশনটা এখন যেহেতু খুব একটা উন্নত জায়গায় পৌঁছে গেছে, ধরুন আমাদের যেটা বলছি স্পেস স্টেশন কিন্তু যখন দেখবেন, এই কদিন আগে শুভাংশু শুক্লা কথা বললেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, আমাদের মনে রাখতে হবে, যখন শুভাংশু কথা বলছেন, উনি কিন্তু 27,000 কিলোমিটার প্রতি ঘন্টাতে পাই করে ঘুরছেন পৃথিবীর চারদিকে অরবিটে, এবং সেইখানে
তারা তার সঙ্গে সেই অবস্থায় কিন্তু কথা বলছেন। এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা সেই জায়গায় চলে গেছে যেটা আমাদের কাছে কিছুই মনে হচ্ছে না, যে এই তো সুন্দর সাধারণ মনে হচ্ছে, কিন্তু ওটা একসময়। এবং শুধু তাই না, যে 4 জন নভোশ্চর এবারে গেলেন বা তারা করলেন, এবারে এমন জায়গায় পৌঁছে গেছে তারা বিভিন্ন বৈজ্ঞানিক দলের সঙ্গে তারা মানে প্রেস কনফারেন্স করলেন, যেমন আমরা গুগল মিট করি, যেমন আমরা জুম ইন্টারাকশন করি, তারা করলেন। বড় বড় অনেক বোধহয় সায়েন্টিফিক টিম, অনেক যারা শিক্ষানবিশ, তাদের সঙ্গে কথাবার্তা বললেন। এখন সেই লেভেলে চলে গেছে। আর একটা ছোটো কথা মনে পড়ে গেল, যখন ফেরার সময়, যাওয়ার সময়টা একটা অন্য চ্যালেঞ্জ, ফেরার সময়টা অন্য চ্যালেঞ্জ। ফেরার সময় কি হয়, যখন বাইরের কথা, যখন ওরা ডিঅরবিট করছে ইত্যাদি বাদ দিলাম, যখন শেষের দিকে যখন ওরা ঘন অ্যাটমসফিয়ারে ঢুকে পড়ছে, সেখানে টেম্পারেচার 3000 ডিগ্রি সেলসিয়াস উঠে যায়। শিল্ডিং থাকে বলে বোঝা যায় না, মানে ওর যে ক্যাপসুলে করে তারা ফিরছেন, যে মডিউলটার ভেতরের টেম্পারেচার রুম টেম্পারেচার 25-30 ডিগ্রি ফিক্স করা যায়। বাইরে যেখানে শিল্ডিং, যে দিকটা দিয়ে অ্যাটমসফিয়ারে নামছে, সেখানে টেম্পারেচার 3-3.5 ডিগ্রিতে উঠে যায়, জাস্ট আমাদের অ্যাটমসফিয়ারে বায়ুর সাথে ঘর্ষণে। এবার তার ফলে কি ঘটে, তার ফলে বেশ কিছুক্ষণ, অন্তত বোধহয় 5-7-10 মিনিটের জন্যে সমস্ত কমিউনিকেশন অফ হয়ে যায়। যে তরঙ্গ দিয়ে আমরা কমিউনিকেট করছি, সেটা ওই টেম্পারেচারের ওই যে রেজিস্ট্যান্ট, ওখানটা কিছু দিনের জন্য, এটা আমাদের কিছু করার নেই। এটা এখন আমরা সেই সময় একটা ভাবুন, আমি স্পেসে ভাসছি না, আমি না ধরিত্রীতে না মহাকাশে, হঠাৎ সমস্ত কমিউনিকেশান অফ কিছুক্ষণের জন্যে। তারপরে ফিরে আসবে, সবই হবে, কিন্তু সেই সময় সেটা একটা টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ তো বটেই, তার সঙ্গে একটা মানসিক চ্যালেঞ্জ, যে সেই সময় কীভাবে ম্যানেজ ব্যাপারটাকে দেওয়া হবে, তার ট্রেনিং দেওয়া হবে ইত্যাদি। সেই জন্যে আমাদের যারা গেলেন, তারা যখন যান বা ফিরে আসেন, তাদের কিন্তু একটা প্রচণ্ড ট্রেনিং হয় সব কিছু। মানে তাদেরকে শুধু একটা জিনিস ভালো হলে হবে না। যেমন শুভাংশুর কথা আমি বলি, উদাহরণ হিসেবে বলছি। শুভাংশু যখন গেলেন, শুভাংশু কিন্তু একজন এয়ারফোর্স পাইলট, উনি হচ্ছেন গ্রুপ ক্যাপ্টেন। হ্যাঁ, তো তার সমস্যাটা কী হয়, সেখানে যখন উনি গেলেন, খুব ভালো কথা, কিন্তু ওনাকে সায়েন্টিফিক যে গবেষণাগুলো, সেগুলো শিখে যেতে হয়েছে। হ্যাঁ, ওখানে তো তাহলে নিজেকেই করতে হবে, যখন প্রয়োজন পড়বে সব নিজেকে করতে হবে। এবং ওখানে জিরো গ্র্যাভিটিতে ঘুমানোর সমস্যা। এখানে আমাদের বিছানায় গেলাম, বালিশটা নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমাদের ফিলিং হচ্ছে, আমাদের ব্লাড সার্কুলেশন যেহেতু গ্র্যাভিটির সঙ্গে অভ্যস্ত, সেই ব্লাড সার্কুলেশনগুলো সেইভাবে চলছে বলে আমাদের ঘুমটা আসছে। যেখানে গ্র্যাভিটি নেই, সেখানে ব্লাড সার্কুলেশন মোশন কিন্তু অন্যরকম। যে সমস্যাটা সুনিতার হয়েছিল, কারণ মানে যদি একাধিক্রমে দিনের পর দিন যদি মস্তিষ্কের রক্ত সঞ্চালন সামান্যতম হেরফের হয়, তাহলে কিন্তু মস্তিষ্কের কর্মক্ষমতায় এফেক্ট করে। এবং আপনি যেটা বলছেন, যে যখন অনেকটা সময় হয়ে যাচ্ছে স্পেসে, তখন তো টাইমেও ফ্র্যাকশন অফ সেকেন্ড হলেও চেঞ্জ হচ্ছে, নিশ্চয়ই ডিফারেন্স হচ্ছে, ফ্র্যাকশন অফ মাইক্রোসেকেন্ড বলা ভালো। হ্যাঁ, সেটাও তো একটা হিউম্যান বডির উপর এফেক্ট ফেলবে কিছু না কিছু ভাবে। সেটা হয়তো সেটা অতটা পরিমাপযোগ্য নয় সেই ব্যাপারটা। হ্যাঁ, খুব সময়ের ক্ষেত্রে, যেমন সুনিতার ক্ষেত্রে যেমন খুব সময়ে হয়তো সামান্য এফেক্ট করতে পারে, ফিজিক্যাল প্যারামিটারগুলো সবচেয়ে বেশি এফেক্ট করে। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা ব্যাপার আছে, যেটা আপনি যেটা বললেন টাইম, তার সঙ্গে জুড়ে দিই, সেটা হচ্ছে যে ওই যে স্পেস স্টেশনের ভেতর থাকা মাসের পর মাস, আর কোথাও যাওয়ার উপায় নেই, ওই টুঙ্কি মেরে বাইরেটা দেখা, এবং ওর ভেতর আমরা বলছি তারা আছে, খুব ব্যস্ত, গবেষণা করছে, সব ঠিক আছে, কিন্তু শূন্য অবস্থায় জিরো গ্র্যাভিটিতে দিনের পর দিন থাকা, এবং ওইটুকু জায়গা, মানে এঘর থেকে ওঘর আর ওঘর থেকে এঘর, তারা এই তো যাতায়াত করছে, এর বাইরে কোনো উপায় নেই, চাইলেও উপায় নেই, এবং ওই লিমিটেড কমিউনিকেশন তাদেরকে সব কিছু বাঁচিয়ে, এবং ওই একই রকম খাবার তাদেরকে ঠিক মেপে দেওয়া হয়, যে তাদের বেঁচে থাকার কতটুকু ক্যালোরি দরকার, সেই মতো ইনটেক তারা করবে, যাতে করে যেটুকু বেঁচে সুস্থ শরীরটা থাকতে গেলে, তার মেটাবলিজমটাকে সার্কুলেট করতে গেলে, যেটা মিনিমাম বলবো না, যেটা অ্যাভারেজ রিকোয়ারমেন্ট, সেটা দেয়। ওখানে গেলে তো আমি চাইলে একদিন গিয়ে মাটন বিরিয়ানি খেয়ে মনটা ভালো করতে পারবো না, সুতরাং সেটার এগেনস্টেও একটা মানসিক প্রস্তুতি খুব বিরাট রকমের। তারপর হচ্ছে আরেকটা বড় কথা, যে হাঁটতে ভুলে যায় তারা। আমরা ভাবি বাবা হাঁটতে ভুলে যাবে একটা এত বড় লোক, বেঁচে থাকতে থাকতে। এবার আমাদের হাঁটতে ভুলে যাই কথাটা একটু সোজা করে যদি বলি, আমাদের যে পায়ের মাসেল কি কাজ করে অভ্যস্ত, সে আমাদের বডির ওয়েট নিয়ে অভ্যস্ত, তার আর কোনো কাজ নেই, বডির ওয়েটকে নিয়ে ব্যালেন্স করে অভ্যস্ত। এবং কোনখানে না, আর্থের গ্র্যাভিটিতে। ওখানে গিয়ে সমস্যা হচ্ছে যে পায়ের মাসেলের যেটা ফান্ডামেন্টাল কাজ, সেটা তাকে করতে হচ্ছে না, ভুলে যাচ্ছে, তাই পাটা এরকম ডানার মতো নড়ছে, আর কিছু নয়, করতে হচ্ছে না। করতে করতে অনভ্যাসের ফলে কি হচ্ছে, সে আর পৃথিবী শেষে, আর সেই যেটা আমি ভাবছি আমার ক্ষেত্রে খুব অবভিয়াস, সেটা ওর ক্ষেত্রে আর অবভিয়াস থাকছে না। পা হাঁটতে পারছে না, মানে ব্রেন পায়ে সেই সিগন্যালটা থেকে কমিউনিকেট করতে পারছে না যে তুমি হাঁটলেও মাসেল বডির ওয়েট যেটা অবভিয়াস, সেটা না নিয়ে অভ্যস্ত হয়ে পড়ছে।
এরকম হাজারো ঘটনা আছে। তারপর আরও আমি যত বিস্তারিত যাচ্ছি না, আরও ওষুধের অনেক, যে আমরা অনেক ধরনের ওষুধ খাই, জ্বর হলে একটা ওষুধ খাই, পেট ব্যথা হলে একটা ওষুধ খাই, তারপরে আমাদের লুজ মোশন হলে একটা ওষুধ খাই ইত্যাদি। ওই ওষুধগুলো খাই, কাজ করে, তার মধ্যেও কিন্তু একটা আমাদের ব্লাড ক্যালকুলেশন প্রত্যক্ষ পরোক্ষভাবে গ্র্যাভিটি বা ইত্যাদির রোল আছে। সেই ওষুধগুলো খেয়ে আমি সেইখানে সেই সমস্যাটা হলে সেই ওষুধ খেয়ে সেই কাজটা সেই মুহূর্তে নাও হতে পারে।